আজ মহিলা মহলের অন্দর সংবাদে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার সঙ্গে বেড়ানোর একটা যোগ রয়েছে। এই যে শীতের সময় এলেই আমাদের মনে হয় এক ছুট্টে পাড়ি দিয়ে কোথাও একটু দূরে হোক কাছে হোক, যার যেমন সামর্থ্য, যার যেমন পরিসর বা ইচ্ছে, সেই মতো কোথাও একটা বেরিয়ে পড়ি। তো এই বেরিয়ে পড়ার সময় যে যানটি আমাদের সব সময় একেবারে বন্ধুর মতো সঙ্গে নিয়ে চলে সেটা হচ্ছে ট্রেন। এই ট্রেন সার্ভিসের ক্ষেত্রে, রেলওয়ে সার্ভিসের ক্ষেত্রে যারা আমাদেরকে সরাসরি পৌঁছে দিচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, আমাদের পছন্দের জায়গায়, সেই তাদের মধ্যেই একজনকে পেয়েছি। ভাবছেন কে আছে, তাই তো? আজ মহিলা মহলে আমাদের সঙ্গে রয়েছেন লোকো পাইলট ঝুমুর দেবনাথ। আমাদের স্টুডিওয় স্বাগত। নমস্কার। নমস্কার দিদি। আমরা বেড়ানো নিয়ে একটু কথা বলবো, আপনার অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। তবে সবার আগে আমি জানতে চাই, আপনি ট্রেন চালক বা ট্রেন চালান, এই যে যাকে আমরা আপনাদের অফিসিয়াল ভাষায় বলি লোকো পাইলট, এই লোকো পাইলট শব্দের অর্থ এবং এই কাজের ক্ষেত্রটা যদি আমাদের শ্রোতাদের জন্য একটু বুঝিয়ে বলেন। লোকো পাইলট মানে ট্রেন ড্রাইভার, আমরা যেটা সাধারণ ভাষায় বলি। ট্রেন যে চালায় তাকে আমরা লোকো পাইলট বলি। বেশ, আপনি একজন মহিলা ট্রেন চালক। যদিও আমরা আজকাল নারী পুরুষের সব ভেদাভেদকে মুছে দিতেই চাই, মহিলা মহলও সেই পথেই কাজ করছে বা সেটাই চাইছে, তবুও একজন নারী ট্রেন চালক হওয়া বা এই ধরনের পেশা বেছে নেওয়া নিশ্চয়ই খুব একটা সহজ ছিল না আপনার জন্য, ধরে নিচ্ছি, বা সাধারণত এমনটাই হয়। তো এরকম একটা ছক ভাঙা পেশা কেন বেছে নিলেন? নাকি সরকারি চাকরির ক্ষেত্র হিসেবে সুযোগটা এসেছে? ছোটবেলা থেকে ইচ্ছে ছিল স্বাবলম্বী হব, যেটা আমাকে আমার বাড়ি থেকে সবসময় সাপোর্ট করে এসছে। বাবা ভীষণভাবে চাইতেন মেয়ে স্বাবলম্বী হতেই হবে। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সরকারি চাকরি করব। তারপরে যখন ধীরে ধীরে বড় হলাম, পড়াশোনা করলাম, ট্রেনটা আমার বরাবরই পছন্দের। ট্রেনে আগে ছোটবেলা খুব একটা আমার চলাচল ছিল না। যেখানে আমার বাড়ি সেখান থেকে ট্রেন লাইন অনেকটাই দূর। তারপরে যখন কলেজ শুরু করলাম, ট্রেনে যাতায়াতটাই বেড়ে গেল। ট্রেনটাকে ভীষণভাবে ভালোবাসতাম, ট্রেনে জার্নি কমফোর্টেবল লাগতো, কিন্তু কখনো মনে হয়নি যে ট্রেনের চালক হব বা লোকো পাইলট হব। পড়াশোনা করতে করতে যখন আমার নিজের ডিপ্লোমা কমপ্লিট করলাম, তারপরে ভ্যাকেন্সি বেরোলো, চাকরি করার ইচ্ছে, বিশেষ করে সরকারি চাকরি করারই আমার ইচ্ছে ছিল। সেই সময় এর ভ্যাকেন্সি বেরোলো, রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ করলাম এবং দেখলাম এটা একটু অন্য ধরনের চাকরির জায়গা, যেটা সাধারণত মেয়েরা করে না। ট্রেন পছন্দ, ট্রেন চালাতে পারবো, এটা একটা তখন স্বপ্নের মতোই হয়ে গেল। প্রিপারেশন নিলাম, পরীক্ষা দিলাম, ধাপে ধাপে সমস্ত পরীক্ষা এগোলাম, মেডিকেল দিলাম, সিলেক্ট হয়ে গেলাম। ভীষণ আনন্দের বিষয়, বাড়িতে সবাই খুশি, আমি তো ভীষণভাবে খুশি যে একদিকে আমি আমার চাকরিটাও পেলাম, আমার শখটাও পূরণ হলো, আমি ট্রেনেও থাকতে পারবো, ট্রেন চালাতে পারবো। বেশ, মানে ট্রেনকে ভালোবেসে, অর্থাৎ এই যে ছুটে বেড়ানো, এই ছুটে বেড়ানোকে ভালোবেসেই এই চাকরি করার দিকে এগোনো। হ্যাঁ, একদম। কাজের অভিজ্ঞতা কেমন আপনার? এখনো পর্যন্ত তো ভীষণ ভালো। বললে আমি ছোট থেকেই স্বাবলম্বী হওয়ার ইচ্ছে ছিল, আর ট্রেনের চালক হিসেবে, লোকো পাইলট হিসেবে তো আমি ভীষণ খুশি, ভীষণ ভালোবেসে আমি আমার ডিউটিটা করি। শুরু থেকে শিয়ালদা ডিভিশনেই আছি। এখান থেকে আমাদের ট্রেনিং হয়, প্রপার ট্রেনিং হয়েছিল আসানসোল, ভুলি, ধানবাদে। সেখান থেকে আমাদের এখানটায় পোস্টিং হয়, ইনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে এখানে জয়েন করি। তারপর থেকে ধাপে ধাপে প্রমোশন পেয়ে পেয়ে আজ আমি প্যাসেঞ্জার লোকো পাইলট। বেশ ভালো লাগে চাকরি করতে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন আপনাদের ট্রেনিং হয়, তো আমার যেটা জানার জায়গা সেটা হচ্ছে আপনাদের কি কোনো বিশেষ, মানে এই চাকরিটা পেতে গেলে কি কোনো বিশেষ প্রশিক্ষণের দরকার পড়ে, নাকি যে কোনো গ্র্যাজুয়েশন করলেই বা মানে স্নাতক বা স্নাতকোত্তর হলেই এটাতে অ্যাপ্লাই করা যায়? মিনিমাম আইটিআই পাস হতে হয়। আচ্ছা। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে টেকনিক্যাল দিকটাই মেন থাকে, তো আইটিআইটা মিনিমাম। আমার যেমন ডিপ্লোমা আছে, বিটেকরাও করতে পারে। এরকম ধরনের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে অ্যাপ্লিকেশন করতে হয়। বেশ, প্রশিক্ষণ যেটা একটা ট্রেন চালানোর ক্ষেত্রে যে দক্ষতা বা যে একটা তো বিশেষ, মানে বাস চালানো, গাড়ি চালানো, ট্রেন চালানো, প্রত্যেকটা এই যে যানবাহন চালানো তো একটা বিশেষ প্রশিক্ষণ দাবি করে। সেই প্রশিক্ষণটা আপনাদের কাজের মানে জয়েন করার পরে দেওয়া হয়? একদম, আমরা সিলেক্ট হলাম, আমাদের জয়েনিং করানো হয়েছে, তারপরে আমাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হয় টেকনিক্যাল জিনিসগুলো জানার জন্য। তার প্র্যাকটিক্যাল, তার থিওরিটিক্যাল ব্যাপারগুলো সমস্ত কিছু আমাদের ট্রেন্ড করা হয়। তার ক্ষেত্রে আমাকে আসানসোলে আমাদের প্রথম পাঠানো হয়েছিল, সেখানে টেকনিক্যাল বিষয়গুলো, ট্রান্সপোর্টেশন ব্যাপারগুলো, সেটা হচ্ছে ভুলিতে আমাদের পাঠানো হয়েছিল। সেখানে আমাদের প্রপার ট্রেনিং দিয়ে তারপরে আমাদের পোস্টিং দেয়।
পোস্টিং দেওয়ার পরেও আমাদের প্র্যাকটিক্যালি যেটা অনলাইনে আমাদের চালাতে হবে সেই ব্যাপারেও আমাদের ট্রেনিং নিতে হয়েছে। সেটার জন্য আমাদের সিগন্যাল সম্পর্কে, তার রুট সম্পর্কে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি আমাদের আগে জানতে হয়েছে, বুঝতে হয়েছে, তারপরেও আমাদের টেস্ট হয়েছে। ওগুলো কোয়ালিফাই করার পরেই আমাদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে যে এবার আমরা ট্রেনটা চালাতে পারি। প্রথমে তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে আমরা লোকো পাইলটদের অ্যাসিস্ট করার জন্য আমাদের দেওয়া হয়েছে কাজ শেখার জন্য, কাজ করার জন্য। তারপরে আস্তে আস্তে প্রমোশন পেয়ে এখন নিজের দায়িত্বে নিজেকেই গাড়ি চালাতে হচ্ছে। বেশ, যখন প্রথম দিন ট্রেনের, আমি জানি না বাসের একটা স্টিয়ারিং হয়, ট্রেনের ক্ষেত্রে কি হয়? না, স্টিয়ারিং তো হয় না। সেই ক্ষেত্রে এমপি বলে, মাস্টার কন্ট্রোলার বলে, যার সাহায্যে আমি ট্রেনের পিক আপ বাড়াতে পারি, চাইলে কমাতে পারি। ব্রেক কন্ট্রোলার রয়েছে, বাসের থেকে আলাদা। বেশ, তো যখন প্রথমবার এরকম একটা যানবাহন আপনি চালাতে বসলেন, আপনার সিটে বসলেন, কেমন লেগেছিল? সেই দিনটার কথা একটু ভাগ করে নেন যদি আমাদের শ্রোতাদের সঙ্গে। অ্যাকচুয়ালি প্রথম দিন যেদিন বসেছিলাম আমি আমার সার্ভিস লাইফে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে, তখন তো আমি স্টিয়ারিং যেটা বলছেন মাস্টার কন্ট্রোল, সেটা তো আমি ধরতে পারিনি। তখন আমার কাজ ছিল আনুষঙ্গিক সমস্ত ইঞ্জিন চেক করা, তার পেছনে যে বগিগুলো রয়েছে তার আন্ডার ফ্রেম চেক করা, সমস্ত জিনিসগুলো দেখা সব ঠিকঠাক আছে কিনা। এবং আমাদের যে লোকো পাইলট আমার সেই সময় ছিলেন, ওনারা বলে দিতেন এভাবে এভাবে করবি, এভাবে এই জিনিসগুলো চেক করতে হবে। কাজের মাধ্যমে কাজ শেখাও হচ্ছে, কাজ করাও হচ্ছে। এরপরে যখন আমি প্রমোশন পেয়ে গুডস ড্রাইভার হলাম, না তার আগে আমি ইটিতে ছিলাম। ইটি মানে হচ্ছে ইঞ্জিন টার্নার, যেটা শান্টার বলা হয়, লোকো পাইলট শান্টার। তার কাজ হচ্ছে প্ল্যাটফর্ম থেকে কার্সের গাড়ি নিয়ে যাওয়া, ইয়ার্ডে গাড়ি এক লাইন থেকে আরেক লাইন পরিবর্তন করে নিয়ে যাওয়া, এই কাজগুলো যেগুলো স্টেশন সেকশনের মধ্যে বা ইয়ার্ড সেকশনের মধ্যেই হয়। তখন আমি প্রথম এমপি ধরে আমার নিজস্ব লোকো পাইলট যে প্রপার সিট সেখানটায় বসতে পারি। সেভাবেই আমি নিজে নিজে কাজ শিখতে শুরু করি। আমাদের সিনিয়র দাদারা আছেন যারা প্রচুর সাপোর্ট করেছেন, যে কোনো জিজ্ঞাসা থাকলে তারা সমস্ত দিক থেকে আমাদের হেল্প করেন। এখনো তাই, কারণ আমাদের তো সিনিয়র প্রচুর রয়েছেন। কোনো সুবিধা অসুবিধা হলে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে নিই। আমাদের নিজেদের সুপারভাইজার রয়েছেন, আমাদের সিএলআই যা বলেন, লোকো ইন্সপেক্টর, ওনাদের কাছ থেকে আমরা সমস্ত রকম সাহায্য পাই। কোনো প্রবলেম হলো ওনাদের ফোন করলে সঙ্গে সঙ্গে আমরা সেটা জানতে পারি। যে কোনো ধরনের অসুবিধা, সেটা ট্রেন চালানো হোক, কোনো অন্য কোনো সুযোগ সুবিধা বা সমস্যা যাই হোক, সমস্ত কিছু ওনারা শোনেন এবং সেটা সলভ করার চেষ্টা করেন। এইভাবেই চলছে। বেশ, একজন মেয়ে হিসেবে বা একজন নারী হিসেবে এই কাজটা করা কি আলাদা করে কঠিন বলে মনে হয়? কিছু ক্ষেত্রে হয়, অবশ্যই হয়। এটা কি কি ক্ষেত্র? যেরকম বিশেষ করে আমাদের যেটা মানে নর্মাল ন্যাচারাল কল যেটা থাকে, যে টয়লেটের ব্যাপারটা, এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়। এখনো তো সেইভাবে পরিকাঠামো অনেক জায়গাতেই হয়নি, আর আমাদের তো ওপেন লাইনে কাজ পুরোটাই, তো সেই পরিকাঠামোটা সব জায়গায় সমানভাবে পাই না। তবে আমাদের সিনিয়র ডি আছেন বা ডিআরএম স্যারও আছেন, ওনারা ডাইরেক্ট বলে দিয়েছেন কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যা ডাইরেক্ট আমরা ফোন করে নিতে পারি। এইসব সমস্যার ক্ষেত্রে এই টয়লেটের সমস্যাটা মেন সমস্যা হয় আমাদের মেয়েদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা বলা আছে যে কোনো সময় কোনো এমার্জেন্সি হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে, তারপরে আমার সুবিধা মতো আমি গাড়ি ড্রাইভ করতে পারি সমস্যা মিটিয়ে। এই কাজের ক্ষেত্রে ডিউটি আওয়ার্স, অর্থাৎ কতক্ষণ সময় দিতে হয়, সেটা যদি একটু বলেন। আমার এখন প্যাসেঞ্জার সার্ভিস চলছে, এখানে মিনিমাম 4-5 ঘন্টারও ডিউটি হয়, আবার ম্যাক্সিমাম 7-7.5 ঘন্টা ম্যাক্সিমাম। মানে 7-7.5 ঘন্টা আপনাকে ট্রেন চালাতে হয়? না না, একদমই নয়। এটা হচ্ছে অন ডিউটি টু অফ ডিউটি। আমাদের অন ডিউটির আধ ঘন্টা পরে 30 মিনিটস টাইম দেওয়া হয় অন ডিউটি করে, তার আমাদের কাগজপত্র নিতে, নিজে রেডি হওয়া, জল খাবার সব রেডি আছে কিনা সব চেক করে নিয়ে আমাদের আধ ঘন্টা পরে গাড়ি ডিপার্টেড হয়। সেই গাড়ি ডিপার্চারের আগে আমাদের গাড়ি রেডি করতে হয়। এই সমস্ত টাইম মিলে আমাদের আধ ঘন্টা দেওয়া হয়। গাড়ি ডিপার্চার হয় অন ডিউটির ঠিক আধ ঘন্টা বাদে। তারপরে আমি কোনো ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, সেইখানে গিয়ে আমাদের কিছু টাইম গ্যাপ থাকে, সেটা আমাদের নিজের রিফ্রেশমেন্টের কাজে লাগে। তারপরে আমরা সেখান থেকে আবার ব্যাক করি। সেই ক্ষেত্রে যদি কোনো লং রুট হয় সেই ক্ষেত্রে হয়তো 7 ঘন্টা 7.5 ঘন্টা হয় অফ ডিউটি, ইনক্লুডিং অফ ডিউটি। মানে গাড়ি পৌঁছে যাওয়ার পরে আমাদের অফিসে যখন চলে আসি, তারপরে আমাদের মাঝে আধ ঘন্টার গ্যাপ থাকে। তার মধ্যে আমাদের সমস্ত কাজকর্মগুলো করে নিলাম, ডিউটি অফ করলাম। এই টোটাল মিলিয়ে 7-7.5 ঘন্টা ম্যাক্সিমাম হয় প্যাসেঞ্জার সার্ভিসে। বেশ, কখনো কি এই যে সার্ভিস বা যে কাজটার কথা বলছেন, ট্রেন সাধারণত যখন আপনি গাড়ি চালাচ্ছেন বা ট্রেন চালাচ্ছেন, অনেক সময় তো আমরা বিভিন্ন রিমোট এরিয়া, মানে যেগুলো একটু প্রান্তিক অঞ্চল, ট্রেন লাইন তো একেবারে শহরের মাঝ বরাবর রাস্তা দিয়ে তো আর হয় না, কখনোই হয় না। একটু তো প্রান্তিক অঞ্চল বা একটু এমন একটা জায়গা যেটা শহর বা গ্রাম যেখানেই হোক, যেখানে জনবসতির থেকে একটু আলাদা, এরকম জায়গা থেকেই ট্রেন লাইনগুলো যায় সাধারণত। সেখানে কাজ করতে গিয়ে বা এই যে আপনি
আপনি ট্রেন চালাচ্ছেন, কখনো ভয় লেগেছে বা নিরাপত্তার অভাব বোধ করেছেন? নিরাপত্তার অভাব না, সেভাবে কখনো বোধ করিনি আমি। সবসময় সেফটি তো মাস্ট, আমরা নিজেরাও সেটা খেয়াল রাখি, আমাদের রেলও বলতে গেলে একদম সবসময় সেটা খেয়াল রাখে। এবং এমন বলাই আছে আমাদের, যদি কখনো কোনো সমস্যা হয়, সে যে কোনো সিচুয়েশন, আমার যদি মনে হয় আমি গাড়ি দাঁড় করিয়ে দেব, দিয়ে আমি আমার সিনিয়রকে ফোন করে নেব, জানতে চাইবো, কোনো হেল্প চাইছি, অলওয়েজ ওয়েলকাম। সেটা আমাদের ডিআরএম স্যারও বলে দিয়েছেন, সিনিয়র ডি স্যারও বারবার করে বলে দেন যে সেফটি সবার আগে, নিজের সেফটি এবং প্যাসেঞ্জারের সেফটি। যে কোনো সার্কামস্ট্যান্সে আমি যে কোনো টাইম ফোন করে নিতে পারি গাড়ি দাঁড় করিয়ে। আমাদের গাড়ি চালু অবস্থায় কখনোই ফোন অন করাই যায় না, ফোন আমাদের সবসময় সুইচ অফ থাকে ডিউটি অবস্থায়। তো এই ধরনের একটা কাজের ক্ষেত্রে পরিবারের সহায়তাটা বোধহয় খুব জরুরি। তার কারণ এরকম একটা কাজ যেখানে আপনি যতই, যে মুহূর্তে যদি কোনো মুহূর্তে বিপদ আসে বা কোনো সমস্যা হয়, তখন আপনি যতই কাউকে ফোন করুন, সেই মুহূর্তে সমাধানের জায়গাটা তো মানে কারোর পক্ষেই ফোনে বা কোনোভাবেই সমাধান করে দেওয়াটা ওইভাবে সম্ভব হয় না। যিনি ব্যক্তিগত ক্ষেত্রে ওই দায়িত্বে রয়েছেন, তাকে ওই চ্যালেঞ্জিং বা সাহসী না হলে ওগুলোর মোকাবিলা করাটা কঠিন হয় একদম। তো সেক্ষেত্রে কখন মানে পরিবারের থেকে আপনি যখন বেরোচ্ছেন, এবং আপনি বিবাহিত, আপনার সন্তানও রয়েছে, তো যখন আপনি কাজে বেরোচ্ছেন বা এই যে একটা সময় দিচ্ছেন এরকম একটা কাজের ক্ষেত্রে, যেটা মেয়েরা কম করে, ছক ভাঙা পেশাই আমরা বলতে পারি এখনো পর্যন্ত, পরিবারের সহায়তা কতটা পান? একদম ফুল সাপোর্ট সব সময়। মানে কখন আমি শুনিনি না হবে না, বা না এতটা করলে চলবে না, একটু সময় দিতে, কোনো সময় না, অল টাইম আমি সাপোর্ট পাই। ইভেন আমার ছেলেও আমাকে সাপোর্ট করে সেই ব্যাপারে। পরিবারের সাপোর্ট না থাকলে সত্যি খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ মেন্টাল স্ট্রেসটা প্রচুর ম্যাটার করে আমাদের সার্ভিস লাইফে। এতটাই স্ট্রেসফুল হয়ে যাবে তখন আমি ড্রাইভ করতে পারবো না। সেই ক্ষেত্রে পরিবারের সাপোর্ট ফুললি আছে, কোনো প্রবলেম হয় না কোনো ক্ষেত্রে। ইভেন আমাদের এমন বাড়িতে আমি বলেই রেখেছি, আমার তো ডিউটি অবস্থায় ফোন সুইচ অফ থাকে, সেই ক্ষেত্রে আমাকে তো ফোনে পাবে না কোনো সমস্যা হলে। ইভেন আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেও আমার বাড়িতে আননেসেসারি কোনো রকম কল আমার ফোনে আসে না। আমি নিজে ফোন করলে আলাদা ব্যাপার, আমার বাড়ির থেকে আমার কোনো ফোন আসে না। মানে কোনো সমস্যা হলে তারা সামলে নেয়, নিজেরা সামলে নেয়। যেটা হয়তো আমাকে ইনফর্ম করা যাবে বা করতে হবে এক্সট্রিম এমার্জেন্সি, সেটা হয়তো করবে, তবে এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। তবে নিজেরাই সামলে নেয় সমস্তটা, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। বা ডিউটির ক্ষেত্রে ডিউটি হয়ে গেছে, বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে রয়েছি, যে সময়টা আমরা পাই সেটা ইনক্লুডিং আমার নিজের রেস্টেরও দরকার হয়, ফ্যামিলিকে আমাকে সময় দিতে হয়, আমার বাচ্চাটাকেও দেখতে হয়, তার স্কুলে যাওয়া আসা আমি নিয়ে আসতেও পারি না সব সময়, দিয়েও আসতে পারি না। যদি আমি পারি আমি অবশ্যই সেটা করি, না হলে এমন নয়, বা ছেলেও বায়না করে না, বোঝে যে মার ডিউটিটাই এরকম রয়েছে যে যেদিন মা পারবে সেদিন মা অবশ্যই করবে, যেদিন পারবে না সেদিন আমাকে বাড়ির অন্য কোনো মেম্বার ঠিক আমাকে সেটা ম্যানেজ করে দেবে। কারণ এই ধরনের কাজ পরিবারের সহায়তা ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, ভীষণ স্ট্রেসফুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে বাড়িতে রেস্ট নেওয়ার হোক, বাড়িতে সবাই কিছু না কিছু কাজ করবেই, বাইরেও যেমন স্বাবলম্বী হচ্ছে সবাই, বাড়িতেও কিছু না কিছু কাজ প্রত্যেকের থাকে, ছেলে মেয়ে নির্বিশেষে। সেই ক্ষেত্রে আমার নিজস্ব কিছু কাজ থাকে, ফ্যামিলির কিছু কাজ থাকে, সেগুলোও যেমন করি, কোনো ক্ষেত্রে কোনো সময় সেটা আমি পারি না করতে, সেটা বোঝে। এবং কি রেস্টের টাইমে যেরকম যে আমার একটা প্রপার ঘুমের দরকার আছে ডিউটির আগে বা পরে, সেক্ষেত্রে আমি সেটা সব সময় পাই, কখনো কোনো রকম কোনো অসুবিধা হয় না। বাড়ির বাকি সব ফ্যামিলি মেম্বার সহ ইনক্লুডিং আমার বাচ্চাটাও ভীষণভাবে ভালো সাপোর্ট করে। বেশ, এই যে এরকম একটা কাজ বেছে নেওয়া, স্বাবলম্বী তো আপনি অন্য কোনোভাবেও হতে পারতেন, অন্য চাকরি দিয়েও হতে পারতেন, মানে যে কোনো ক্ষেত্রে অন্য সরকারি চাকরির মাধ্যমেও স্বাবলম্বী হওয়া যায়, যেহেতু আপনি একটা চাকরির পরীক্ষা পাশ করেই এসেছেন। তো সেক্ষেত্রে যখন আপনি এই চাকরিটাই করবেন, সেই সিদ্ধান্তটা নিলেন, সেক্ষেত্রে কোন বিষয়টা আপনার মধ্যে কাজ করেছিল? স্বাবলম্বী হতে চাই, একটা চাকরি পেয়েছি, এই ভাবনা, নাকি তার সঙ্গে অ্যাডভেঞ্চারের সুযোগ আছে, এই কাজটায় অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জের সুযোগটা অন্য অনেক চাকরির থেকে আলাদা এবং বেশি, এইটা কাজ করেছিল? প্রথমে অবশ্যই স্বাবলম্বী হওয়ার ব্যাপারটাই আমার কাজ করেছিল। তখন এই ব্যাপারটা এতটা চ্যালেঞ্জিং বা অ্যাডভেঞ্চার মাথায় আসেনি। প্রথমে ভালো লেগেছিল, আমার স্বাবলম্বী হওয়াটাই আমার মেন উদ্দেশ্য ছিল,
যে আমাকে কিছু একটা করতে হবে, সেটা সরকারি বেসরকারি যেভাবেই হোক আমাকে স্বাবলম্বী হতে হবে। এবার ট্রেন ব্যাপারটা, রেল ব্যাপারটা ভীষণ পছন্দের। আমার ইচ্ছে ছিল যে ইন্ডিয়ান রেলওয়ে যদি আমি চান্স পাই, সুযোগ পাই, যোগ্যতা যদি হয়, পরীক্ষা দিয়ে যদি পাই, অবশ্যই করব। সেই ক্ষেত্রে এটা তো একেবারেই ছক ভাঙা চাকরি। প্রথমে তো এটার আমার যেই জায়গায় বাড়ি সেইখানটায় তো এরকম আমি শুনিনি, নেই, মেয়ে বলে কোনো লোকো পাইলট বা কিছু নেই, বা মেল পার্সনও সেরকম ভাবে আমার জানাশোনা ছিল না। সেই ক্ষেত্রে এটা কিরকম ধরনের চাকরি বা কি কিছুই কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ, ট্রেন চালায়, যেমন বাসের ড্রাইভার হয়, অন্য গাড়ির ড্রাইভার হয়, ট্রেনেরও ড্রাইভার হয়, এই একটা শুধু কনসেপ্ট ছিল। কিছুই জানি না, একদমই তাই, কিছুই জানি না। যেটা আমি ফার্স্ট ভালো মতো বুঝতে পারছিলাম যখন আমি ট্রেনিংয়ে গেছি, যে অ্যাকচুয়াল এই জিনিসটা কতটা দায়িত্বের কাজ, কতটা অ্যাডভেঞ্চারাস কাজ, এবং কতটা চ্যালেঞ্জিং কাজ, আর কতটা সাহসের দরকার হয়। ঠিক, রেলওয়ের ক্ষেত্রে আমাদের যে সমস্ত অপ্রীতিকর পরিস্থিতিগুলো তৈরি হয়, তার অনেক ক্ষেত্রেই তার প্রভাব কিন্তু রেলওয়ে সার্ভিসের ওপর পড়ে। মানে সেটা ওই কোনো একটা কেউ হয়তো বন্ধ ডেকে দিল, বা কোনো রকম কিছু, মানে হয়তো কোনো মানে বাচ্চাই হয়তো খেলতে খেলতে একটা কিছুটা ছুঁড়ে দিল, মানে ট্রেনকে তাক করে, সেটা বুঝে নয়, ওটাও একটা ওই মজার পার্ট হিসেবে সে ছুঁড়ে দিল, বা এই ধরনের নানান অপ্রীতিকর অভিজ্ঞতা হয় অনেক সময় রেলওয়ের ক্ষেত্রে। মানে যারা আমরা যাতায়াত করি তাদেরও হয়, এবং যারা চালাচ্ছেন তাদেরও হতে পারে। একদম। তো সেই রকম কোনো অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন কি কখনো হতে হয়েছে? আমার সাথে এখনো এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি, কোনো বন্ধ বলুন, কোনো রকম কোনো এখনো ঘটনা ঘটেনি, আর যেন কখনো নাও ঘটে। বেশ, এবার একটা অন্য বিষয় একটু জানতে চাইবো। আপনি তো রেলওয়ে সার্ভিসে রয়েছেন এবং লোকো পাইলটও। এই যে ক্ষেত্রটায় মহিলা লোকো পাইলট এবং পুরুষ লোকো পাইলট দুটোই হয়, তো নারী পুরুষের সমানুপাত এই প্রফেশনটাতে কতটা, মানে এই লোকো পাইলটের ক্ষেত্রে? সংখ্যার দিকে বলতে গেলে সমানুপাত তো একদমই নেই। মানে আমরা সংখ্যায় একদম মিনিমাম মাইনরিটি বলা যায়। মানে আমাদের গুণে কাউন্টিং করে বলা যাবে আমরা কতজন আছি। সেই ক্ষেত্রে ছেলেরা তো ম্যাক্সিমাম রয়েছে, তবে কাজের ক্ষেত্রে এই অসুবিধাটা হয় না। মানে এই যে বলছেন ছেলেরা ম্যাক্সিমাম রয়েছে, সেখানে কখনো ইনফেরিয়রিটি অনুভূতি কখনো হয়নি, যে একটু কোথাও একটা সংকোচ বা একটা অস্বস্তি, যে এই চাকরিটাতে মেয়েরা কম, মানে কোথাও সেইটা নিজের ভেতর অনুভব করেন বা করাননি আপনাকে সেই পুরুষরা? না, অফিসের আমাদের ডেকোরামটাই এরকম, সবাইকে সমানভাবে ট্রিট করা হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে। তো এই ব্যাপারটা কখনো মনেই হয়নি। বেশ ভালো লাগে, আমাদের কাজের পরিবেশটাও ভালো, আমাদের অফিস পরিবেশ খুব ভালো। এবার যখন অনলাইনে যাচ্ছি সেটা তো প্যাসেঞ্জার ইনক্লুডেড হয়েই যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের কাজের জায়গা স্যাটিসফাইড, ভালো। বেশ, এই যে আপনি বলছেন যে যখন আপনি যাচ্ছেন বা সার্ভ করছেন তখন প্যাসেঞ্জাররা ইনক্লুডেড হয়ে যাচ্ছে, সেটা তো নিশ্চয়ই আপনার কাছে একটা ভীষণ দায়িত্বের একটা কাজ, কারণ এতগুলো প্যাসেঞ্জারকে আপনি নিয়ে যাচ্ছেন। প্যাসেঞ্জারের তরফেও কখনো কোনো অভিজ্ঞতা যেটা আপনার হয়তো ভালো লাগেনি বা একটু অন্যরকম মনে হয়েছে, সেটা সম্মুখীন হতে হয়নি মহিলা লোকো পাইলট হিসেবে? আমার মনে হয় না মহিলা লোকো পাইলট হিসেবে আলাদাভাবে অতটা কেউ খেয়াল করে এখনো পর্যন্ত, আমার তো তাই মনে হয়। কারণ প্যাসেঞ্জার ট্রেন ধরার তাড়া থাকে তাদের, কে আগে উঠবে কে পরে উঠবে, ওভাবে কখনো হয়তো খেয়াল হয়ে গেল, কারো হয়তো চোখে পড়লো, হয়তো দেখলো মহিলা লোকো পাইলট, কেউ এক্সাইটেড হয়ে যায়, কেউ ভাবে কি জানি কেমন চালাবে, ঠিক মতো চালাবে, গাড়িটা হয়তো লেট যাবে আজকে। সেরকম মুখের এক্সপ্রেশনও বুঝতে পারি। কখনো কোনো কথা তো কানে আসে, যে কথাগুলো শুনতে ভালো লাগে সেটা শুনে হাসি, যেটা ভালো লাগে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর আপনি সময় পৌঁছে দিয়ে তখন তাদের জবাবটা দেওয়া হয়ে যায়। এবার সময় তো সব সময় পৌঁছই না, ঠিক আছে কম বেশি তো হবেই, কিন্তু হ্যাঁ চেষ্টা করি ভালো করে চালানোর, যাতে প্যাসেঞ্জারও কমফোর্টেবলি সেফলি ডেস্টিনেশনে পৌঁছতে পারে। ঠিক, আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি। চাকরির ক্ষেত্রে একটা কথা আমরা সবসময় বলি, যে কোনো চাকরি বা স্বাবলম্বন নারীকে ক্ষমতায়নের দিকে কিছুটা হলেও এগিয়ে দেয়। এই চাকরিটা কি আপনাকে একটু বেশি এগিয়ে দিয়েছে? তার কারণ এক তো এটা আপনাকে স্বাবলম্বী করেছে, বা এরকম প্রতিদিন চ্যালেঞ্জ ফেস করতে করতে, প্রতিদিনের যে চ্যালেঞ্জটা আপনাকে ফেস করতে হয় সেটা ফেস করতে করতে নিশ্চয়ই যেদিন আপনি জয়েন করেছিলেন বা যোগদান করেছিলেন চাকরিটায়, সেদিন যতটা সাহসী ছিলেন আজকে হয়তো একটু বেশি সাহসী বা একটু অ্যাডভেঞ্চার করার জায়গাটা, এই ধরনের কাজগুলো যত মেয়েরা করে তাদের নিজের ভেতরের ওই খোলসগুলো ভাঙতে থাকে। হ্যাঁ একদমই। তো সেটা কি এই জন্য এই চাকরিটা কি আপনাকে একটু বেশি এগিয়ে দিয়েছে? হ্যাঁ, তা একটু তো এগিয়ে দিয়েছে। যখন ইনিশিয়ালি ছিলাম তখন ভয় কাজ করতো, বুঝতে পারতাম না
পারবো তো এরপরে কি জানি কি ফেস করতে হবে আমাকে, কিন্তু আস্তে আস্তে সাহসটাও বেড়েছে, সঙ্গে কাজ করতে করতে কাজের অভিজ্ঞতাও বেড়েছে এবং সেটা এখন খুব ন্যাচারাল হয়ে গেছে। এখন আর মনে হয় না আলাদা করে খুব সাহসের প্রয়োজন আছে, কনসেন্ট্রেশনের প্রচুর প্রয়োজন আছে ভীষণ ভাবে, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের খুব সাহস করে হোক, খুব সাবধানে হোক এগিয়ে চলতে হয়। সেই ক্ষেত্রে অনলাইনেই যেহেতু সমস্ত ব্যাপারগুলো হয়, প্যাসেঞ্জারের ওঠানামা, চলাফেরা, তাদের লাইন ক্রস করা, আমাদের কশন অবজার্ভ করা, আমাদের স্পিড মেনটেন করা, ঠিক মতো আমরা হর্ন দিচ্ছি কিনা, প্রত্যেকটা সিগন্যালকে অবজার্ভ করা, সে অনুযায়ী আমাদের ড্রাইভটা এগিয়ে নিয়ে যাওয়া, প্রত্যেকটা জিনিস, সে টানেল হোক, কোনো ব্রিজ হোক, কোনো কার্ভেচার হোক, সেই সমস্ত সময় আমাদের একটু এক্সট্রা অ্যালার্ট থাকতেই হয়। আর ক্ষমতায়নের কথা যেটা বলছেন সেটা তো কিছুটা আমাকে এগিয়ে নিয়ে গেছেই, তবে ছেলে মেয়ে নির্বিশেষে সবারই সমান অধিকারই আছে। সেই ক্ষেত্রে আলাদাভাবে আমি চাইও না ক্ষমতায়ন আমাদের এক্সট্রা হোক, কিন্তু আমার যেটা প্রাপ্য সেটা যেন আমি পাই। তবে আলাদাভাবে বাইরে দেখি আমি যে আমার যেহেতু ছক ভাঙা চাকরি, বা আমরা যারা করছি ছক ভাঙা চাকরি, সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় গুরুত্ব পাই, ভালো লাগে। বেশ আমরা একেবারে শেষে চলে এসেছি অনুষ্ঠানের। আমাদের মহিলা মহলের শ্রোতা যে সমস্ত মেয়েরা শুনছেন বা যারা মায়েরা বা তাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, বিশেষ করে কন্যা সন্তানদের জন্য, একদম তাদের কাছে আপনি যে একটা ভালো পরিবেশ পাচ্ছেন বা এইরকম একটা চাকরিও যে একটা মেয়ে আনন্দের সঙ্গে করতে পারে ভীষণভাবে, সেটা আপনি যে বললেন যে আমার বাড়িতে কোনো মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ হয় না, এটা নিশ্চয়ই আমাদের শ্রোতাদের কাছে একটা উদাহরণ। তাও আপনি একেবারে শেষে আমাদের শ্রোতাদের জন্য কি বলবেন? একটাই কথা বলবো, স্বাবলম্বী অবশ্যই প্রত্যেককে হতে হবে, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেককে, এর কোনো বিকল্পই হয় না। আর মেয়েদের ক্ষেত্রে এখনকার দিনে আলাদা করে মেয়ে বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না বলে তো কিছু হয় না, সবার জন্য সবকিছু খোলা আছে, চেষ্টা করে যেতে হবে, ফোকাসড থাকতে হবে, পড়াশোনাটাকে ভালো করে করতে হবে, এবং সে যে কোনো সার্ভিস হোক, গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সেক্টর বা নিজস্ব কিছু, সেটা অবশ্যই করার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সামনে তো আসবেই সফলতা। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ঝুমুর দেবনাথ, ফিমেল লোকো পাইলট, যিনি তার কাজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আশা করি আমাদের মহিলা মহলের শ্রোতারা তার অনুষ্ঠান শুনে বা তার কথা শুনে এটুকু বুঝতে পারবেন আনন্দের সঙ্গেও একটা ছক ভাঙা চাকরি করা যায়, বা যে কোনো ক্ষেত্রে ছক ভাঙতে বা অন্য ধরনের কিছু কাজ করতে একটু সামান্য সহায়তা আমাদের আশেপাশের মানুষের বা কর্মক্ষেত্রের আশেপাশের মানুষের সামান্য একটু সহায়তা, সামান্য একটু যত্ন পেলে মেয়েরা বোধহয় অনেকটা এগিয়ে যাবে। মেয়েরা এগিয়ে যাক, এটাই মহিলা মহলের তরফ থেকে শুভকামনা রইল। ঝুমুর দিকেও অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।